লাইট আর রিওক বছরের পর বছর একসঙ্গে থাকার পরেও কেন তারা কখনো সত্যিকারের বন্ধু হতে পারলো না। অথচ একই গল্পে আমরা দেখেছি রেম শুধু মিসাকে বাঁচানোর জন্য নিজের জীবনটাই দিয়ে দিছিল। তাহলে রিওক যদি সত্যি লাইটের বন্ধু না হয়ে থাকে, তাহলে লাইটের সঙ্গে এতদিন থাকার কারণ কি? সে লাইটকে কিরা হতে দেখেছে, তার ক্ষমতা বাড়তে দেখেছে, এমনকি লাইট যখন মৃত্যুর মুখোমুখি, যখন সবচেয়ে একা, তখনও রিওক তার পাশেই ছিল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, লাইটের এত কাছাকাছি থেকেও এত বছর ধরে রিওক কখনোই তাকে বাঁচানোর চেষ্টা করেনি, একবারের জন্য না। তাহলে সে আসলে কি করছিল, আর তার আসল উদ্দেশ্যটা কি ছিল? সেই উত্তর বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে গল্পের একদম শুরুতে। শিনিগামি ওয়ার্ল্ডে রিওকের দিন কাটতো এক ভয়াবহ একঘেয়েমির মাধ্যমে, আর সেই বোরিং জগৎ থেকে বাঁচতে সে নোটবুকটা ফেলে দেয় মানুষের পৃথিবীতে। এখানে একটা জিনিস স্পষ্ট করে বলা দরকার, রিওক আগে থেকে জানতো না কে সেই নোটবুক খুঁজে পাবে। লাইটকে সে চুজ করেনি, লাইট নিজেই নোটবুক কুড়িয়ে পায় আর নিজেই সিদ্ধান্ত নেয় সেটা ব্যবহার করার। কিন্তু রিওক যদি লাইটকে কন্ট্রোল করতে না আসে, তাহলে তার লাইটের সঙ্গে থাকার কারণ কি? লাইট রিওকের অস্তিত্ব মেনে নেয় আর তার সুপার ন্যাচারাল নলেজ থেকে সুবিধা নিতে শুরু করে। লাইট নোটবুকের রুলস রিড করে আর রিওক প্রয়োজনে সেগুলোর ব্যাখ্যা ও ক্লারিফিকেশন করে। সে লাইটকে শিনিগামি আইস সম্পর্কেও তথ্য দেয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে, রিওক সাধারণত লাইটের পরিকল্পনার অংশ হয়ে নিজেই অ্যাকশন নেয় না। সে কিরা হয়ে মানুষের জগতের কাজে ইনভলভ হওয়ার চেষ্টা করে না। লাইট তার নলেজ ব্যবহার করে, রিওক শুধু দেখে যায়। এই সম্পর্কের ভিত্তিটা বন্ধুত্ব না, বরং একে অপরকে কাজে লাগানো আর তার সঙ্গে বিনোদন। আর এখানেই আসে সিরিজের প্রথম বড় কম্পারিজন। রেম মিসার প্রতি এক গভীর অ্যাটাচমেন্ট ডেভেলপ করেছিল। মিসাকে বাঁচাতে গিয়ে রেম নিজের জীবন বাজি রাখে। সে এলকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তের ফলে রেম নিজেই মারা যায়। কিন্তু রিওক লাইটের জন্য এরকম কোনো স্যাক্রিফাইস সে কখনো করেনি। আর এখানেই রিওকের চরিত্রটা সবচেয়ে পরিষ্কার হয়ে ওঠে, কারণ লাইটের পাশে থাকা আর লাইটের জন্য নিজেকে স্যাক্রিফাইস করা, এই দুইটা এক জিনিস ছিল না। লাইট বিশ্বাস করতো সে অপরাধীদের হত্যা করে একটা নতুন পৃথিবী তৈরি করছে। ধীরে ধীরে সে নিজেকে দেখতে শুরু করে সেই নতুন পৃথিবীর ঈশ্বর হিসাবে। কিন্তু রিওক এই আইডিওলজি কখনো গ্রহণ করেনি। সে কিরা হতে চায়নি। লাইটের নতুন পৃথিবী তৈরি করাটা কখনো তার নিজের মিশন হয়ে ওঠেনি। লাইটের মোরাল জাস্টিফিকেশনকে সে নিজের মোরালিটি হিসাবে মেনে নেয়নি। রিওক লাইটের কাজ দেখে মাঝে মাঝে এনজয় করতো, কিন্তু সে কখনো তার আইডিওলজিক্যাল পার্টনার ছিল না। কিন্তু একটা জায়গায় লাইট রিওকের সঙ্গে এমন একটা ভুল করেছিল, যেটা পুরো সম্পর্কটা বুঝতে সাহায্য করে। লাইট মানুষের সাইকোলজি ম্যানিপুলেট করতে অসাধারণ দক্ষ ছিল। সে মিসাকে নিজের সুবিধা মতো ব্যবহার করেছে, ইনভেস্টিগেটরসদের অ্যাকশন পর্যন্ত এক্সপ্লয়েট করেছে, এমনকি নিজের বাবার পজিশনও কিরা প্ল্যানের একটা অংশ বানিয়ে ফেলেছে। কিন্তু রিওক মানুষের মতো ম্যানিপুলেট হওয়ার টার্গেট ছিল না, কারণ রিওকের আলাদা একটা চাহিদা ছিল। সে কখনো লাইটের অর্ডারের অধীনে ছিল না। আর এখানে আরেকটা কথা বলা দরকার, রিওক লাইটের প্ল্যান নষ্ট করার জন্য কাজ করেনি, আর তার প্ল্যান সফল করাও রিওকের দায়িত্ব ছিল না। বরং সত্যিটা হলো, রিওক লাইটের প্ল্যানের অংশ ছিল না, সে শুধু সেটা অবজার্ভ করতেছিল। শিনিগামি আইস ডিলের কথা মনে আছে? রিওক কখনো লাইটকে সেই ডিল নিতে ফোর্স করেনি। নিজের অর্ধেক জীবন দিয়ে শিনিগামি আইস পাওয়ার সুযোগ লাইট নিজেই সেটা প্রত্যাখ্যান করে, কারণ লাইট বিশ্বাস করতো তার নিজের ইন্টেলিজেন্স আর পরিকল্পনার উপর, যা চোখের ক্ষমতার চেয়েও বেশি। আর এই ঘটনাটাই এই সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক দেখিয়ে দেয়। রিওক লাইটকে নিজের সুবিধা মতো কন্ট্রোল করতে পারেনি, আর লাইটও রিওককে পুরোপুরি কন্ট্রোল করতে পারেনি। বছরের পর বছর ধরে চলাই মিথ্যা চূড়ান্তভাবে ভেঙে পড়ে নিয়ারের ইনভেস্টিগেশনে। নিয়ারের এজেন্ট গিভান্নি মিকামিকে ফলো করে জানতে পারে টাকাটাকে বাঁচাতে মিকামি ব্যাংক থেকে আসল ডেথ নোট বের করেছে। নিয়ারের টিম সেই আসল নোটবুকের রেপ্লিকা বানিয়ে সেটার সঙ্গে বদলে দেয়। আর মিকামি কিছু না বুঝেই সেই ফেক নোটবুকটা ওয়্যার হাউসে নিয়ে আসে। মাতসুদা গুলি চালায় লাইটের দিকে। গুরুতর আহত অবস্থায় লাইট তখনও পালানোর চেষ্টা করেছে। আর ঠিক এই মুহূর্তে ক্যামেরা ঘুরে যায় রিওকের দিকে। রিওক আগেই লাইটকে একটা কথা বলে রেখেছিল, যদি শেষ পর্যন্ত লাইট ধরা পড়ে যায় আর দীর্ঘদিন জেলে থাকতে হয়, তাহলে রিওকের জন্য অপেক্ষা করার কোনো আগ্রহ থাকবে না। সে নিজেই লাইটের নাম লিখে দেবে তার ডেথ নোটে। ওয়্যার হাউস থেকে পালিয়ে লাইট একটা সিঁড়িতে পৌঁছায়। রিওক সেখানে বসা ছিল। লাইট শেষ চেষ্টায় রিওককে বলে বাকিদের নাম লিখতে, কিন্তু রিওক মাথা নাড়ায় এবং নিজের ডেথ নোট খুলে সে লেখে লাইট ইয়াগামি। এই মুহূর্তটা ড্রামাটিক, কিন্তু এখানে কোনো অতিরিক্ত ব্যাখ্যা দরকার নেই। রিওক লাইটকে বাঁচানোর চেষ্টা করেনি, কিন্তু এটাকে রিওক লাইটকে ঘৃণা করতে বলাটাও ভুল হবে। সত্যিটা আরো সিম্পল, রিওক লাইটের প্রতি এমন কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ডেভেলপ করেনি যেটা তাকে নিজের এক্সিস্টেন্স ঝুঁকিতে ফেলে লাইটকে বাঁচাতে বাধ্য করবে। রিওকের সঙ্গে লাইটের সম্পর্কটা শুরু হয়েছিল একটাই কারণে, বোরিংনেস থেকে বাঁচা। সে লাইটের জার্নিটা দেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত। লাইট যত বেশি ইন্টেলিজেন্ট, অ্যাম্বিশিয়াস আর আনপ্রেডিক্টেবল হয়েছে, রিওক তত বেশি আনন্দ পেয়েছে। কিন্তু লাইটের জয় কখনো রিওকের নিজের জয় ছিল না, আর লাইটের মৃত্যু কখনো রিওকের ব্যক্তিগত ট্র্যাজেডি হয়ে ওঠেনি। মনে করুন রেমের কথা। রেম নিজের জীবন দিয়েছিল মিসার জন্য, কিন্তু রিওক লাইটের জন্য সেটা করেনি, কারণ তাদের অ্যাটাচমেন্ট একই ধরনের ছিল না। লাইট পৃথিবী বদলাতে চেয়েছিল, এল চেয়েছিল কিরার সত্যিটা বের করতে, নিয়ার চেয়েছিল কিরাকে থামাতে, আর রিওক শুধু দেখতে চেয়েছিল একজন সাধারণ মানুষ অসীম ক্ষমতা পেলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। লাইটের কাছে ডেথ নোট ছিল পৃথিবী বদলানোর একটা অস্ত্র, কিন্তু রিওকের কাছে সেটা ছিল কেবল একটা গল্প। আর যেদিন সেই গল্পের শেষ অধ্যায় এসে যায়,
রিউকের কাছে লাইটের গল্প শেষ হয়ে যায়।